বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, পাশ করবে শতভাগ, অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। বাংলাদেশের চিঠির 15 দিন পর সাড়া দিল সৌদি সরকার। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হাওড়ের বিস্ময় ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক উদ্বোধনকাল ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নতুন দিগন্তের অপেক্ষায় এলাকাবাসী। এবং পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশে রাস্তায় বিস্ফোরণ, সুয়ারেজ লাইনে জমা গ্যাস থেকেই দুর্ঘটনা, প্রাথমিক ধারণা তিতাসের। আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এবার হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে হবে মূল্যায়ন। ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। এদিকে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হলেও করোনা মহামারীতে মার্চেই বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরুর কথা থাকলেও আটকে যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরপর থেকে পরীক্ষা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এসে সব জট খুললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া থেকে সরে এসেছে সরকার। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ফলাফল মূল্যায়ন কিভাবে হবে সেটি ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কারিগরি কমিটি। যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ দল। শিক্ষামন্ত্রী জানান, কমিটিকে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিবেদন দিতে হবে, আর ফলাফল প্রকাশ ডিসেম্বরে। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে, দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। তাদের মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এ পদ্ধতিতে মূল্যায়নে বিদেশে উচ্চশিক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীরা। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করায় জটিলতার সুযোগ নেই। আশা করি উনিটা দেখবেন যাতে আমাদেরকে কেউ বলতে না পারে আমরা 2020 ব্যাচ আমরা পরীক্ষা না দিয়ে পাস করেছি। দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে? কেউ প্রেডিক্টেড গ্রেড করেছে, কেউ আগের পাবলিক এক্সামিনেশনের ফলাফল দেখে করেছে। কাজেই আমাদের এটি নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও আমাদের শিক্ষার্থীদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কোনো কারণ নেই। সমন্বিত পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরুর আশা করলেও মন্ত্রী বলেন, এখনই সব বলা সমীচীন হবে না, সব নির্ভর করছে পরিস্থিতির ওপর। চলতি শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় ছিলেন প্রায় 14 লাখ শিক্ষার্থী, যাদের মধ্যে 11 লাখই নিয়মিত পরীক্ষার্থী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়নের ফলে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করেছেন কোনো কোনো শিক্ষাবিদ। তবে কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন, করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি বেছে নেওয়ারও পরামর্শ তাদের। এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল দেওয়ার সরকারের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে বলে মনে করেন কোনো কোনো শিক্ষাবিদ। যদিও তারা মানছেন যে করোনা পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না। সেক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এসএসসি জেএসসি যে রেজাল্ট
সেই রেজাল্টের চাইতে কিন্তু হায়ার স্টাডির জন্য উচ্চ মাধ্যমিকটাকে সবাই অনেক সিরিয়াসলি নিয়ে কিন্তু এই কম্পিটিশনের নামে যে আমরা একটু ভালো ইউনিভার্সিটিতে বা বাইরে কোথাও ভর্তি হব, সেই সুযোগটা থাকছে না। তবে কোন কোন শিক্ষাবিদ মনে করেন দেশে উতরে গেলেও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে থেকে যাচ্ছে শঙ্কা। যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের জন্য হয়তো একটা সমস্যা হবে, কারণ স্পেসিফিক সাবজেক্টে 12 ইয়ার্স অফ স্কুলিং কমপ্লিট করার পরে সে শতকরা কত নম্বর পেল, এই বিষয়গুলো কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবেচনা করা হয়। ফলাফল নির্ধারণের এই পদ্ধতি বিরূপ প্রভাব থেকে উত্তরণে এখনই করণীয় ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। ভিসা নিয়ে প্রবাসীদের উদ্বেগের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন খবর দিলেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে আটকা পড়া শ্রমিকরা এতদিন উদ্বিগ্ন ছিলেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন অনেক প্রবাসী শ্রমিক। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে আজও টিকিট বিক্রি হয়েছে। বুধবার ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়া টোকেন ও টিকিট পেতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বিমান কার্যালয়েও ভিড় করেন সৌদি প্রবাসীরা। হ্যাঁ, আমরা সুখবর পেয়েছি, 30 অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে। পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পাশের রাস্তায় বিস্ফোরণে 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। বিকেলে হঠাৎ করে আরমানিটোলার মাঠের পাশের রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে থাকা 7 জন আহত হন। এদের মধ্যে 4 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকি 3 জন এখনও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস কর্তৃপক্ষ জানায় সেখানে গ্যাসের কোনো লাইনে লিকেজ নেই। সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। মেন হোলটা আছে, ওটার ভিতর থেকে একটা বোতল বের হলো, অনেক আওয়াজ। এই মেন হোলটা পুরো ঢালাই ছিল, এখানে পুরো কোনো ছিদ্র ছিল না, না থাকার কারণে হয়তো এই সমস্যা হয়েছে। এটা জাস্ট বায়ো গ্যাসের যে একটা গ্যাস থাকে, ওই গ্যাসটা বাস্ট করছে। এটা ড্রেনেজ বিভাগের প্রতিটা রাস্তায় এরকম পিট আছে, দেখা গেছে 10 ফিট 20 ফিট দূর দূর এরকম পিট আছে। পিটের ডাক নাই বিস্ফোরণ। আর তিতাসের যে লাইনটা, ওই লাইনে আমাদের কোনো লিকেজ নাই এবং আদার্স আমরা কোনো গন্ধও পাচ্ছি না। তারপরেও আমরা যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, আমরা উপস্থিত আসছি, আমরা দেখবো আমাদের লাইনটা। কয়েকজন লোক আহত হয়েছে, ওই আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি আছে, আর বাকি সবাই ফার্স্ট এড নিয়ে চলে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1520 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,73,151 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,032 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,26,808 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,520 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,73,151 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 5,440 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। মোট সুস্থ হয়েছেন 2,86,631 জন। আগামীকাল উদ্বোধন হচ্ছে হাওরের বিস্ময় হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ইপনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক। বিচ্ছিন্ন 3টি উপজেলাকে যুক্ত করে নির্মিত এ রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকাবাসী বলছেন এ সড়ক উদ্বোধনের মাধ্যমে হাওরে নতুন দিগন্তের উন্মোচন হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। রাত পোহালেই স্বপ্নের বাস্তবায়ন হাওরবাসীর। বৃহস্পতিবার সকালে হাওরবাসীর অলওয়েদার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময়ের অবহেলিত ইটনা মিঠামইন অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এ সড়কটি। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝ দিয়ে পিচ ঢালা প্রশস্ত উঁচু সড়কটি হাওরের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 1 কিলোমিটার রাস্তা ছিল না,
সাইকেল চালানোর মতো। আমাদের কল্পনাও এটা হবে না যে রাস্তা হবে। আগে কামাই করতাম 300-400 টাকা, এখন কামাই করে 500-600 টাকা। এই সড়ককে ঘিরে সমৃদ্ধ হবে হাওরের অর্থনীতি, বাড়বে মানুষের জীবনমান, এমনটা মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অর্থনীতি মুক্তির জন্য এটি স্বপ্নের রাস্তা হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে আমার ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ সবাই একটা বিশাল সুবিধা পেয়েছে। এই রাস্তাটা নির্মিত হওয়ার ফলে আমরা 3টা উপজেলার মানুষ নির্বিঘ্নে সারা বছর আমরা এটা দিয়ে যাতায়াত করতে। এই সড়ককে ঘিরে হাওরে ভারতের কেরালা মডেলে পর্যটন এলাকা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পর্যটকদের যে বিনোদনের কেন্দ্রগুলো যদি গড়ে তুলতে পারি, কেরালা মডেলের আকারে যদি নৌকা বা গন্ডোলা ড্রাইভ তৈরি করতে পারি, এখানে অনেক সম্ভাবনা, পর্যটনের প্রচুর মানুষ আসবে। গত অর্থ বছরে 874 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ অলওয়েদার সড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও লোকালয়ে পানি ঢুকতে থাকায় বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ব্রিজ, কালভার্ট, রাস্তা ও ফসলি জমি তলিয়ে আছে। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে প্রতিবেদন। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও লোকালয়ে এখনো ঢুকছে যমুনা, ধলেশ্বরী ও লৌহজং সহ বিভিন্ন নদ নদীর পানি। পানির স্রোতে রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভেসে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার জমির ফসল ও বীজতলা। নতুন করে বন্যায় বাসাইল নাটিয়াপাড়া, বাসাইল কাঞ্চনপুর সড়কের আদাজন এলাকার কালভার্ট ভেঙে গেছে। এ অবস্থায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল সহ ত্রাণ সহায়তার দাবি বানভাসীদের। আমাদের এলাকার মানুষ পানি একদম পানিবন্দি বললে চলে। লেবু বাগান ছিল, লেবু বাগান অনেক ক্ষতি হয়ে গেছে। কলা ছিল, কলা বাগান ক্ষতি হয়ে গেছে। 10-15 দিন হয়েছে ব্রিজটা ভেঙে গেছে। আমরা চলাচল খুবই বিপদ আর কি। এরকম বন্যা আমাদের জীবনেও দেখি নাই, আমার বাপ দাদাও দেখে নাই। দ্রুত বন্যার্তদের ত্রাণ সহায়তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ত্রাণের যে বিষয়টি, এটি আমরা লিখেছি অলরেডি। আমরা মনে করছি যে আমরা বরাদ্দ পেয়ে যাব 2-1 দিনের মধ্যে, এবং আমরা সেই দুর্গত মানুষদের পাশে আমরা সেই ত্রাণটুকু নিয়ে পৌঁছাতে পারব। নতুন করে বন্যায় জেলার 3টি উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। দুপুরে কুমিল্লা সেনানিবাসে MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার ও পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা মহামারীতে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান। এর আগে সেনা প্রধান অনুষ্ঠানে আসলে তাকে অভ্যর্থনা জানান কুমিল্লা সেনানিবাসের GOC মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস। পরে তিনি সেনা সদস্যদের সুশৃঙ্খল কুচকাওয়াজ উপভোগ করেন। সারা বিশ্ব আজ কোভিড-19 মহামারীর প্রাদুর্ভাবে বিপর্যস্ত। মানব সভ্যতা আজ সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে নিরলস কাজ করে যাচ্ছে। আপনাদের এই কর্তব্য নিষ্ঠার জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত, এবং এই কাজের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। করোনাকালে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীতে ঢলের পানিতে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন হাজার হাজার নারী পুরুষ। প্রতিদিন সকালে নৌকা, কোদাল, বেলচা, জাল নিয়ে নদীর তলদেশ থেকে বালি থেকে কয়লা আলাদা করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা। স্থানীয় কয়লা ব্যবসায়ীরা জানান, শ্রমিকদের সংগ্রহ করা কয়লা তারা কিনে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন সকালে নৌকা, জাল, বেলচা, কোদাল নিয়ে শ্রমিকরা হাজির হন জাদুকাটা নদীতে। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার কয়েক হাজার শ্রমিক সীমান্তবর্তী এই নদী থেকে ভেসে আসা কয়লা সংগ্রহ করেন। চলে বিকেল পর্যন্ত।
একজন শ্রমিক প্রতিদিন 3 থেকে 4 বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন, যার স্থানীয় বাজার দর 1000 থেকে 1500 টাকা। সকালে আয়া কয়লা দই 2-250 টাকা পাই, এদিকে আমরা সংসার চালাই। বেলচাটা বাড়িয়া বাড়িয়া বালু কুদে কুদে আমাদের কয়লা তুলি। 4টা-5টা করে কয়লা তুলি বালুর থেকে উড়ায়, সারাদিন পরিশ্রম করে তুললা 400-500-300 করে বেশি। স্থানীয় কয়লা ব্যবসায়ী জানান, কয়লা উত্তোলনের ফলে ব্যবসায়ী ও শ্রমিক উভয়ের কর্মসংস্থান হয়েছে। প্রতি বস্তা আমরা 200, 250, 300 টাকা এইভাবে কিনা রাখি। কেমন করেন আমরা ঢাকা এটা সাপ্লাই দেই, কলমাকান্দা সাপ্লাই দেই। প্রতি মনে হয় 400-500 টাকা পাই। আমরাও মোটামুটি চলতেছি, লেবারও মোটামুটি ভালোই চলতেছে। তাহিরপুর সাবেক জনপ্রতিনিধি জানান, কয়লা উত্তোলনে করোনাকালে হাজার হাজার বেকার শ্রমিকের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই কাজটা যদি না করতে পারতো এই এলাকার মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হইল। হাজার হাজার শ্রমিকরা এই কাজ করতেছে, এই নদীর মধ্যে তারা জীবিকা নির্বাহ করতেছে। জেলা প্রশাসক জানান, করোনাকালে শ্রমজীবী মানুষের বিকল্প কর্মসংস্থানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। আমরা এই কাজটি মনিটরিং রাখছি, যাতে কোনো মহল বিশেষ এটিকে বাণিজ্যিকভাবে উত্তোলনের কোনো সুযোগ লাভ না করতে পারে। জাদুকাটা নদীর বাড়িকটিলা এলাকা থেকে ঢালার পার পর্যন্ত 3 কিলোমিটার এলাকা থেকে কয়লা সংগ্রহ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, পাশ করবে শতভাগ। অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। এবং বাংলাদেশের চিঠির 15 দিন পর সাড়া দিল সৌদি সরকার। আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়।